রহস্যময় গল্প হারিয়ে যাওয়া নদীর গ্রাম। রাতের নিস্তব্ধতা, চারপাশে কেবল হালকা ঝিঁঝি পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের দীর্ঘ হাহাকার। সাংবাদিক আরমান ধীরে ধীরে হাঁটছে এক পুরনো কাঁচা রাস্তা ধরে। রাস্তার দুপাশে লম্বা ঘাস, বাতাসে যেন কারো চাপা কান্নার মতো শব্দ ভেসে আসছে। আরমানের হাতে একটা ছোট টর্চ লাইট, আলোটা কাঁপতে কাঁপতে রাস্তার ওপর পড়ছে। সে বারবার চারপাশ তাকাচ্ছে, মনে হচ্ছে অদৃশ্য কেউ তার পথ অনুসরণ করছে। হঠাৎ রাস্তার পাশে একটা বুড়ো মানুষ বসে আছে, চুল এলোমেলো, চোখে ভয়। আরমান কাছে যেতেই লোকটা কেঁপে উঠল। বৃদ্ধ, তুমি কি শহর থেকে এসেছ? এখানে অন্ধকার নামলে কেউ থাকে না, ফেরা উচিত। আরমান হালকা হেসে, আমি সাংবাদিক, শুনেছি এই গ্রামটা নাকি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে, আমি সত্য জানতে চাই। বৃদ্ধ কপালে হাত দিয়ে মাথা নাড়ল। তুমি সত্য খুঁজতে আসছো? সত্যটা সহ্য করতে পারবে তো? এই নদী, এই গ্রাম, এর ভেতরে কেবল মৃত্যু আছে। বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়াল, ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। আরমান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। রাস্তার শেষ মাথায় একটা পুরনো সাইনবোর্ড, দেবীপুর গ্রাম। বোর্ডে লাল রঙের বড় অক্ষরে কেউ লিখে রেখেছে, ফিরে যাও। আরমান বুকের ভেতর ধুকপুকানি টের পেলেও থামল না। সে হাঁটতে থাকল, বাতাস আরও ভারী হতে লাগল। চারপাশে যেন অদৃশ্য চোখ তাকিয়ে আছে তার দিকে। একটা বাঁকা গাছের নিচে পৌঁছাতেই তার কানে ভেসে এলো অদ্ভুত ফিসফিসানি, ফিরে যাও, ফিরে যাও। সে টর্চ তুলে চারপাশ আলো ফেলল, কিছুই নেই। কিন্তু হঠাৎ গাছের ডাল থেকে একটা কালো কাক উড়ে উঠল কেঁদে উঠতে উঠতে। আরমান গভীর শ্বাস নিল। যাই থাক, আমি থামব না, সত্যটা আমাকে বের করতেই হবে। দূরে নদীর হালকা ঝিলিক দেখা যাচ্ছে, পানির উপর চাঁদের আলো পড়ে যেন রূপালি চাদর বিছিয়ে দিয়েছে। কিন্তু সেই সৌন্দর্যের নিচে একটা অদ্ভুত শূন্যতা, যেন নদী নিজেই শ্বাস নিচ্ছে, জীবন্ত কিছু লুকিয়ে আছে। ক্যামেরার কল্পিত চোখ ধীরে ধীরে নদীর দিকে জুম করতে থাকে, আর আরমান এগিয়ে যায় অন্ধকারের দিকে। আরমান নদীর ধারে হাঁটতে হাঁটতে বুঝতে পারছে চারপাশে কোনো প্রাণ নেই, না মানুষ, না পশু পাখি, শুধু বাতাসে শুকনো ঘাসের গন্ধ আর ভেজা কাদামাটির ঠান্ডা স্পর্শ। হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো কুঁড়ে ঘর, বাঁশখড়ের তৈরি, কিন্তু বহুদিন ধরে কেউ থাকেনি। ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে অদ্ভুত ছায়া তৈরি করছে। আরমান দ্বিধায় পড়ল, ভেতরে যাবে কি যাবে না। শেষমেশ সে টর্চ জ্বালিয়ে দরজা ঠেলে দিল। দরজা কর্মর শব্দ করে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই একটা ভারী গন্ধে শ্বাস নিতে কষ্ট হল। ঘরের ভেতর চারদিকে মাকড়সার জাল, কোনায় শুকনো হাঁড়ি পাতিল, আর দেয়ালে কিছু কালো দাগ, যেন অনেক পুরনো শুকনো রক্ত। আরমান ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটছে, প্রতিটি পদক্ষেপে মেঝে কোঁকিয়ে উঠছে। হঠাৎ কোথাও থেকে মনে হলো কেউ, আমাদের কথা শোনো, আমাদের বাঁচাও। সে টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, কিছু নেই। কিন্তু একটা ভাঙা খাটের পাশে হঠাৎ মাটির নিচ থেকে শব্দ হলো, যেন কেউ ভেতরে নড়াচড়া করছে। আরমান সাহস করে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর একটা কাঠের বাক্স বের হলো। বাক্সটা পুরনো তালা দিয়ে বন্ধ। ঠিক তখনই ধাম, দরজা জোরে বন্ধ হয়ে গেল। ঘরটা ভেতর থেকে যেন কেউ আটকে দিল। বাতাস আরও ভারী হয়ে গেল, টর্চের আলো টিমটিম করছে। আরমান আতঙ্কে দরজা ধাক্কাতে লাগল, কিন্তু খুলছে না। হঠাৎ ঘরের ভেতর লালচে আলো ঝলমল করে উঠল। দেওয়ালের কালো দাগগুলো যেন নড়তে শুরু করল, ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে। আরমান বুক ধুকপকানি সামলে ফিসফিস করে বলল, এটা কেমন জায়গা? আকৃতিগুলো ধীরে ধীরে ফিসফিস করতে লাগল, ডায়েরি খুঁজে বের করো, সত্যটা বের করো, মুক্তি দাও। আলোর ঝলকানি হঠাৎ বন্ধ হয়ে গেল, ঘর আবার অন্ধকার। আরমান টর্চটা আবার চালু করতেই দেখে বাক্সের তালা ভেঙে গেছে। সে বাক্স খুলল, ভেতরে পুরনো কিছু কাগজ, কয়েকটা শুকনো ফুল আর একটা মোটা খাতা। খাতার প্রথম পাতায় লেখা,
আমাদের গ্রাম অভিশপ্ত। ঠিক তখনই দরজা আস্তে আস্তে খুলে গেল, যেন কেউ ভেতর থেকে দরজা ঠেলে খুলে দিল। আরমান বাক্স হাতে নিয়ে ঘর থেকে বেরোল। বাইরে এসে দেখে আকাশ কালো মেঘে ঢেকে গেছে। নদীর দিকে তাকিয়ে মনে হলো নদীর ওপর অদ্ভুত ঢেউ উঠছে, যেন নদীও জানে আরমান এখন সত্যের প্রথম সূত্র পেয়ে গেছে। আরমান পরিত্যক্ত ঘরের বাক্স থেকে পাওয়া খাতাটা হাতে নিয়ে গ্রামের ভাঙাচোরা মাটির রাস্তায় হাঁটছে। রাত গভীর হয়েছে, আকাশে চাঁদ মেঘে ঢাকা। হঠাৎ বাতাস থেমে গেল, এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সে একটা শুকনো আমগাছের নিচে বসে খাতাটা খুলল। পাতাগুলো হলদে হয়ে গেছে, কিন্তু কালি এখনো স্পষ্ট। প্রথম পাতায় লেখা, আমাদের গ্রাম দেবীপুর। এখানে আমরা নদীর সাথে বাস করি, নদীর সাথে কথা বলি, কিন্তু একদিন আমরা ভুল করেছিলাম। আরমান শ্বাস রুদ্ধ করে পড়তে থাকে। খাতায় লেখা, গ্রামের জমিদার লালমোহন রায় নদীর তীরে এক পূজা করেছিল। সে চেয়েছিল ধন সম্পদ আর চিরকাল বেঁচে থাকার আশীর্বাদ। নদী তখন গান গাইতে শুরু করে। কেউ শোনেনি, শুধু জমিদার শুনেছিল। সে চুক্তি করে, তার জীবনের বিনিময়ে পুরো গ্রামের আত্মা নদীর কাছে বন্ধক রাখা হলো। আরমান অবাক হয়ে চারপাশ তাকালো। মনে হলো গাছের পাতা কেঁপে উঠল, যেন কেউ শুনছে তার পড়া। সে আবার পড়া শুরু করল। সেদিন রাতেই নদী ফুলে উঠেছিল, পানির রং লাল হয়ে যায়। গ্রামের মানুষ একে একে অদৃশ্য হতে থাকে। কেউ চিৎকার করেছে, কেউ দৌড়েছে, কেউ পানিতে ঝাঁপ দিয়েছে। কিন্তু সকালে আর কিছুই অবশিষ্ট ছিল না, শুধু খালি ঘর, খালি উঠোন আর নদীর গান। আরমানের বুক কেঁপে উঠল, তার টর্চ লাইট টিম টিম করছে। খাতার আরেক পৃষ্ঠায় রক্তের দাগ, তার উপর লেখা, যেদিন নদী গান গাইবে সেদিন গ্রাম আবার অদৃশ্য হবে, আর যেই সত্য খুঁজতে আসবে সেও মুক্তি পাবে না। ঠিক তখনই চারপাশে কেমন শব্দ উঠল। মনে হলো নদীর দিক থেকে হালকা বাঁশির মতো আওয়াজ আসছে। আরমান আতঙ্কে খাতা বন্ধ করল, কিন্তু আওয়াজ থামল না, বরং আরও স্পষ্ট হল, শু টু টু টু। মনে হচ্ছে নদী সত্যিই গান গাইছে। আরমান দৌড়ে উঠে দাঁড়াল, তার কানে আবার ভেসে এলো ফিসফিসানি, তুমি জানো এখন আর ফেরার পথ নেই। সে ঘুরে দেখল গাছের ছায়ায় অদ্ভুত একটা কালো অবয়ব দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুই চোখ লাল টুকটুকে। আরমান সাহস করে টর্চের আলো ফেলতেই অবয়বটা মিলিয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশে বজ্রপাত হলো, আর দূরে গ্রামের পুরানো মসজিদে ঘণ্টা বাজতে শুরু করল, ঠং ঠং ঠং। আরমান খাতা বুকে জড়িয়ে নদীর দিকে তাকাল। নদী যেন উত্থাল হয়ে উঠছে, ঢেউয়ের শব্দে মনে হচ্ছে হাজারো মানুষ একসাথে চিৎকার করছে। তার কানে আবার শোনা গেল এক ভয়াবহ বাক্য, তুমি আমাদের মুক্তি দাও, অথবা তোমাকেও নদী নিয়ে নেবে। অন্ধকার আরও ঘন হল। আরমানের হাত কাঁপতে কাঁপতে খাতাটা শক্ত করে ধরে রাখল। রাত এখন একেবারে নিস্তব্ধ, আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে। দূরে বজ্রপাতের ঝলকানি মাঝে মাঝে নদীর পানির উপর পড়ে চারপাশকে ভয়ঙ্কর আলোকিত করে তুলছে। আরমান মসজিদের ঘণ্টার শব্দে থমকে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তার হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে। খাতাটা শক্ত করে ধরে সে ধীরে ধীরে নদীর দিকে এগোতে লাগল। পথে হঠাৎ করে তার কানে ভেসে এলো এক অদ্ভুত সুর, শু টু টু টু। এটা বাঁশির মতো শোনাচ্ছে, কিন্তু স্বাভাবিক বাঁশির সুর নয়। যেন সুরটার ভেতর কান্না, আহাজারি আর মৃত্যুর হাহাকার মিশে আছে। সে যতই নদীর কাছে যায় আওয়াজ ততই স্পষ্ট হয়। মনে হচ্ছে পানির নিচ থেকে শত শত মানুষ একসাথে এই বাঁশি বাজাচ্ছে। আরমান থেমে গেল। তার চারপাশে বাতাস ঠান্ডা হয়ে গেল, গায়ে কাঁটা দিল। সে চোখ মুছে নদীর দিকে তাকালো। চাঁদের আলো মেঘ ভেদ করে এক মুহূর্তের জন্য নদীর ওপর পড়ল, আর তখনই আরমান দেখল পানির ওপরে অসংখ্য ফেনার ভেতর থেকে দুটো দুটো চোখ ভেসে উঠছে।
যেন ডুবে থাকা মানুষরা নিচ থেকে তাকাচ্ছে। আরমান ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তার পায়ে হঠাৎ কাদার মতো কিছু লেগে গেল। সে নিচে তাকিয়ে দেখে পানির ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এসেছে, তার পায়ের গিঁটে শক্ত করে ধরে রেখেছে। সে চিৎকার করে টানাটানি করল, অবশেষে মুক্ত হল। হাঁপাতে হাঁপাতে ঘাসের ওপর বসে পড়ল। ঠিক তখনই তার কানে আবার ফিসফিসানি শোনা গেল, তুমি সত্য পড়েছ, এখন মুক্তি দিতে হবে। আরমান কাপা গলায় বলল, আমি কিভাবে মুক্তি দেব তোমাদের? উত্তর এলো শুধু ভয়ঙ্কর বাঁশির সুরে। সুরটা এবার এত জোরালো হয়ে উঠল যে কান ঢেকে রাখতে হলো। মনে হচ্ছে পুরো নদী কাঁপছে। সে বুঝল এই সুর শুধু সঙ্গীত নয়, এটা আহ্বান। গ্রামবাসীর আত্মারা ডাকছে তাকে। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলো, আর আরমান দেখল নদীর ওপরে কালো কুয়াশা ঘূর্ণি তৈরি করছে। কুয়াশার ভেতর অস্পষ্ট এক অবয়ব, দীর্ঘকায়, মাথায় মুকুট, হাতে লাঠি। সম্ভবত সেই জমিদার লালমোহন রায়ের আত্মা। অবয়বটা ধীরে ধীরে হাত তুলল, আর বাঁশির সুর থেমে গেল। কিন্তু থামার পরও আরমানের কানে প্রতিধ্বনি হচ্ছিল, এবার তোমার পালা। সে আতঙ্কে খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে দৌড়ে উঠল, কিন্তু নদীর দিক থেকে ঢেউয়ের শব্দ বাড়তে থাকল, যেন পেছনে কেউ তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল এক ভাঙা মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে আলো জ্বলছে, অথচ চারপাশে কোনো মানুষ নেই। আলোর ভেতরে আবার শোনা গেল সেই বাঁশির সুর, কিন্তু এবার সুরটা কোমল, যেন কেউ তার কাছে এসে ফিসফিস করছে, ভেতরে আসো, সত্য জানো। আরমান দ্বিধা নিয়ে মন্দিরের ভেতরে পা রাখল। ভেতরে ঢোকার সাথে সাথেই দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। ভেতরে শুধু লাল আলো, দেওয়ালে ঝুলছে কিছু পুরনো প্রতীক আর ছবির মতো কিছু। আরমান বুঝতে পারল এই বাঁশির সুর তাকে শুধু ভয় দেখায়নি, বরং টেনে নিয়ে এসেছে রহস্যের গভীরে। মন্দিরের ভেতরে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকল আরমান। লাল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু দেওয়ালের ফাটলের ভেতর থেকে বাতাস বেরোচ্ছে, যেন কেউ শ্বাস নিচ্ছে। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। রাত আরও ঘন হয়ে গেছে। বাতাসে এখন শুধু স্যাঁতসেঁতে গন্ধ, আর দূরে কোথাও প্যাঁচার ডাক। রাস্তার মাথায় হঠাৎ একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখল। একজন বৃদ্ধ, ঝুঁকে হাঁটছে, হাতে লাঠি। আরমান দৌড়ে তার কাছে গেল। বাবা, আমি সাংবাদিক, আপনার গ্রাম নিয়ে খুঁজতে এসেছি। বলুন তো, এখানে আসলে কি ঘটেছিল? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো লালচে, কিন্তু ভেতরে ভয় আর কষ্ট জমাট বেঁধে আছে। বৃদ্ধ কাঁপা গলায়, তুমি কেন এলে ছেলে? সত্য জানলে আর ফেরার পথ থাকে না। আমি একা বেঁচে আছি, কারণ নদী আমাকে এখনো পুরোপুরি নেয়নি। আরমান বিস্মিত, মানে বাকিরা কোথায়? বৃদ্ধ গভীর শ্বাস নিল। সেদিন রাতটা আমি চোখে দেখেছি। নদী হঠাৎ গান গাইতে শুরু করল। মানুষ ভেবেছিল উৎসব হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাতাস ভারী হয়ে গেল। নদীর পানি লাল হলো, আর একে একে আমার স্ত্রী, সন্তান, প্রতিবেশী সবাই অদৃশ্য হয়ে গেল। কেউ চিৎকার করল, কেউ কাঁদল, কিন্তু সকালে কিছুই অবশিষ্ট ছিল না। আরমান গলা শুকিয়ে গেল। তাহলে আপনি কিভাবে বেঁচে গেলেন? বৃদ্ধ তাকালো আকাশের দিকে। আমি অন্ধ ছিলাম তখন। নদী আমাকে পুরোপুরি টেনে নিতে পারেনি। হয়তো শাস্তি হিসেবে বাঁচিয়ে রেখেছে, যাতে আমি সব দেখার সাক্ষী হই। তারপর হঠাৎ বৃদ্ধের চোখ ভয়ঙ্কর হয়ে উঠল। তুমি তো ডায়েরি পেয়েছ, তাই না? আরমান চমকে উঠল। আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ হেসে উঠল, কিন্তু সেটা মানুষের হাসি নয়, যেন ভাঙা বাঁশির মতো শব্দ। ডায়েরি পড়েছ না নেই তুমি এখন অভিশপ্ত। নদী তোমাকে ডাকবে, তুমি চাইলেও পালাতে পারবে না। আরমান পিছিয়ে গেল। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি শুধু সত্য খুঁজছি। বৃদ্ধ লাঠি মাটিতে ঠুকল। সত্য খোঁজার চেষ্টা করা মানেই মৃত্যু। তুমি যদি মুক্তির চেষ্টা করো, তবে তুমিই আমাদের শেষ সঙ্গী হবে। এই বলে বৃদ্ধ হঠাৎ থেমে গেল। তার শরীর কেঁপে উঠতে লাগল, চোখ বড় বড় হয়ে গেল। আরমান ভয়ে তাকিয়ে দেখল বৃদ্ধের দেহ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে।
না না, নদী আমার কি ডাকছে? বৃদ্ধের কণ্ঠস্বর ম্লান হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীর ধোঁয়ার মতো ভেসে উঠে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। আরমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। যেখানে বৃদ্ধ দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু লাঠিটা পড়ে আছে। সে লাঠিটা হাতে নিল। লাঠির গায়ে অদ্ভুত কিছু প্রতীক খোদাই করা আছে। মনে হল এটাই হয়তো নদীর রহস্যের চাবি। কিন্তু ঠিক তখনই নদীর দিক থেকে আবার ভেসে এলো সেই বাঁশির সুর। এবার সুরটা ভীষণ তীক্ষ্ণ, যেন কানের পর্দা ফেটে যাবে। আরমান লাঠি হাতে নিয়ে দৌড়তে শুরু করল। দৌড়তে দৌড়তে তার মনে হচ্ছিল শত শত ছায়া তার পেছনে ছুটছে। দূরে ভাঙাচড়া এক মসজিদের আকার দেখা গেল। ঘণ্টার শব্দ আবার বেজে উঠল, ঠং ঠং ঠং। আরমান বুঝল এবার তাকে সেখানেই যেতে হবে। হয়তো এই মসজিদই সত্য জানার একমাত্র পথ। ভাঙা বাড়ি থেকে বেরিয়ে আরমান গভীর নিঃশ্বাস নিল। রাত এখন প্রায় শেষ প্রহর। আকাশে মেঘ জমে আছে, তবে পূর্ব আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে। কিন্তু নদীর বাঁশির সুর থামেনি, বরং আরও কাছে, আরও তীক্ষ্ণ। সে বুঝল আজকের রাতেই সব কিছুর উত্তর তাকে পেতেই হবে। লাঠি আর খাতাটা হাতে নিয়ে সে নদীর তীরে এগোল। নদীর কাছে আগমন। নদীটা তখন ভীষণ অদ্ভুত। পানি যেন স্থির, কিন্তু ভেতরে ভেতরে ঘূর্ণি উঠছে। পানি লালচে আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে নদীটা জীবন্ত, শ্বাস নিচ্ছে। আরমান পা বাড়াতেই কানে ভেসে এলো শত শত মানুষের কান্না, ফিসফিসানি। আমাদের ফিরিয়ে দাও, আমাদের মুক্তি দাও, তুমি এসেছ, অবশেষে এসেছ। সে লাঠি শক্ত করে ধরল। প্রতীকগুলো আবার লাল আলোয় জ্বলজ্বল করতে শুরু করল। সত্যের উদ্ঘাটন। হঠাৎ নদীর মাঝখানে জল ফেটে উঠল। পানির ভেতর থেকে এক বিশাল ছায়ামূর্তি উঠে এলো। দেহ যেন পানির, চোখ যেন আগুন। তার কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল। নদীর আত্মা। কে এলে আমার ডাকে? আরমান সাহস করে বলল, আমি সাংবাদিক আরমান। আমি সত্য জানতে চাই। কেন এই গ্রাম ধ্বংস হল? কেন মানুষগুলো হারিয়ে গেল? আত্মা দীর্ঘশ্বাস ফেলল। এই গ্রাম অভিশপ্ত হয়েছিল তাদের লোভে। তারা নদীর পবিত্রতা ভেঙে দিল। এর গভীর থেকে যা নিষিদ্ধ ছিল তা বের করে নিল। আমি শাস্তি হিসেবে তাদের আত্মা বেঁধে রেখেছি। তারা আর মানুষ নয়, শুধু ছায়া। আরমান চমকে উঠল। তাহলে আমি কেন? কেন আমাকে টেনে আনলে? আত্মা ধীরে ধীরে তার দিকে ঝুঁকল। কারণ তোমার হাতে আছে মুক্তির চাবি, সেই লাঠি। এটা আসলে অভিশাপ ভাঙার প্রতীক। যদি তুমি এই লাঠি নদীর কেন্দ্রে স্থাপন করো, তবে সব আত্মা মুক্তি পাবে। কিন্তু কিন্তু কি? আত্মার গর্জন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তবে তুমি বন্দী হবে। তোমার আত্মা চিরকাল আমার সাথে থাকবে। শেষ সিদ্ধান্ত। আরমান স্তব্ধ হয়ে গেল। সামনে দুটি পথ। আত্মাদের মুক্তি দিয়ে নিজেকে উৎসর্গ করা, অথবা পালিয়ে গিয়ে বেঁচে থাকা, কিন্তু শত শত আত্মাকে চিরকাল ছায়া করে ফেলে রাখা। তার মনে পড়ল বৃদ্ধের কথা। সেই অদৃশ্য হওয়া মানুষদের চোখ, তাদের যন্ত্রণাময় কান্না। আরমান দাঁত চেপে বলল, না, আমি পালাবো না, আমি মুক্তি দেব। সে লাঠি মাথার ওপর তুলল। প্রতীকগুলো আগুনের মতো জ্বলল। নদীর পানি প্রচণ্ড ঢেউ তুলল। আকাশে বজ্রপাত শুরু হল। আরমান হাঁপাতে হাঁপাতে নদীর ভেতরে পা দিল। পানি প্রথমে ঠান্ডা, তারপর আগুনের মতো গরম হয়ে উঠল, কিন্তু সে থামল না। নদীর কেন্দ্রে পৌঁছে লাঠিটা গেঁথে দিল। মুক্তি। মুহূর্তেই নদী থেকে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল।
চারদিক কেঁপে উঠল, আকাশ ফেটে গেল বজ্রপাতে। আরমানের চারপাশে শত শত ছায়া মিলিত হয়ে মানুষের আকার নিল। তাদের মুখে প্রথমবার শান্তির ছাপ ফুটল। তারা একে একে আলোর স্রোতে মিলিয়ে গেল। আত্মার কণ্ঠস্বর গম্ভীর কিন্তু শান্ত। তুমি প্রতিশ্রুতি পূর্ণ করেছ, তারা মুক্তি পেল, এখন তোমার সময়। আরমান অনুভব করল তার শরীর ভারী হয়ে আসছে, হাত পা অসাড়। ধীরে ধীরে সে পানির ভেতরে ডুবে যেতে লাগল, কিন্তু ডোবার আগে তার ঠোঁটে একটুখানি হাসি ফুটল। সে জানত সে শত শত আত্মাকে মুক্তি দিয়েছে। সমাপ্তি। ভোর হয়ে এলো। নদী এখন শান্ত, স্বচ্ছ। কোনো কান্না নেই, কোনো বাঁশির সুর নেই। শুধু নদীর তীরে পড়ে আছে একটা পুরনো খাতা, ভিজে গিয়েও আশ্চর্যভাবে অক্ষত। কয়েক মাস পর আরমানের সহকর্মীরা যখন তাকে খুঁজতে এলো, তারা শুধু সেই খাতা আর ভাঙা লাঠির টুকরো পেল। খাতার শেষ পাতায় লেখা ছিল, সত্য খোঁজা মানেই ত্যাগ। আমি তাদের মুক্তি দিয়েছি। যদি কেউ এই খাতা পড়ো, জেনে রেখো, নদী এখন শান্ত, কিন্তু সত্য কখনো মরে না। ক্যামেরা ধীরে ধীরে নদীর দিকে জুম করল। পানির ঢেউয়ে সূর্যের আলো ঝিলমিল করছে। মনে হচ্ছে সব শেষ, কিন্তু একদম নিচে কোথাও গভীর অন্ধকারে একটা মৃদু বাঁশির সুর আবার ভেসে উঠছে।